আমরা সাধারণ ঘরের ছেলে। হ্যাঁ, আমরা খুবই সাধারণ। হ্যাঁ, আমরা পড়াশোনাটা শিখেছি, যেটা দ্বারা আমরা কোনোদিন মাথা নোয়াবো না, মারা গেলেও পর্যন্ত ব্যাগবো না, আমরা ভাঙবো না। তো আমাদের জীবনের বহু কষ্ট আছে। আমরা আজকে ডিএম অফিসে মিটিংয়ে যাচ্ছি, তাই আমরা অটোয় করে যাচ্ছি। আমার যারা আছে পুলিশের সাথী ভাই, তারাও কষ্ট ভাগাভাগি করে নিচ্ছে। তারাও জানে যে একজন সাধারণ ঘরের ছেলে, তাদেরকে প্রতিনিয়ত কীভাবে লড়াই করতে হয়। আজকে আমরা অটোয় করে যাচ্ছি আলিপুরে। আমার গার্ড আছে, গার্ডেরা আমাকে সাহায্য করছে। আমরা সাধারণ ঘরের ছেলে, তবে আমাদের মাথা নইবে না। মানে স্যার দিয়া স্যার নেই দেঙ্গে। হ্যাঁ, মানে যেটাকে বলে মাথা দিতে পারি, ধর্ম কোনোদিন বেচবো না। মাথা দিতে পারি, ধর্ম কোনোদিন বেচবো না। আইএসএফ আইএসএফ। আজকের আমাদের সাধারণ বাড়ির আমরা ছেলে, তবে আমাদের মধ্যে আছে একটা, বলতে পারি যে আমাদের মুন্ডু চলে যাবে, আমরা ধর্ম ত্যাগ করবো। আমরা আইএসএফ। দেখছেন আমরা যাচ্ছি ডিএম অফিসে, সাধারণ অটোই করে যাচ্ছি। দেখুন, আমাদের হেলিকপ্টারও চড়ার পয়সা নেই, পয়সাও করার ইচ্ছাও নেই। আমরা মানুষের সাংবিধানিক যে অধিকার, আর্থিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, এই তিনটের জন্য লড়াই লড়ব। সামাজিক অধিকার ভারতীয় সংবিধানে বলা আছে, সামাজিক অধিকার পেতে গেলে কি কি আছে বাস্তবে? না, মসজিদ আছে, মন্দির আছে, সভা আছে, সমিতি আছে, বিভিন্ন এনজিও আছে সামাজিক অধিকার রক্ষার জন্য। আর রাজনৈতিক আর্থিক ক্ষমতা অধিকারের জন্য রিজার্ভ ব্যাংক আছে, বিভিন্ন ব্যাংক আছে। আর রাজনৈতিক অধিকার পেতে গেলে পঞ্চায়েত, লোকাল স্তরের পার্লামেন্ট বা লোকাল গভর্নমেন্ট, পঞ্চায়েত আছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত, স্টেটে আছে রাজ্যসভা বা বিধানসভা বা রাজ্যের আইনসভা, আর কেন্দ্রে আছে পার্লামেন্ট বা কেন্দ্রের আইনসভা। তাহলে রাজনৈতিক ক্ষমতা দেশের মানুষকে দিতে এই সংস্থাগুলো আছে। কি কি? লোকাল স্তরে আছে পঞ্চায়েত, যেটাকে বলে ত্রিস্তরীয় পঞ্চায়েত, এগুলো রাজনৈতিক সংস্থা। রাজ্যে আছে রাজ্যের বিধানসভা, কেন্দ্রে আছে কেন্দ্রের আইনসভা। তাহলে আমাদের রাজনৈতিক ক্ষমতা বা রাজনৈতিক প্রতিষ্ঠান এইগুলি আমাদের ভারতীয় সংবিধানের। আর আর্থিক ক্ষমতা দেওয়ার জন্য আমাদের ভারতবর্ষে কি আছে? রিজার্ভ ব্যাংক আছে, রিজার্ভ ব্যাংকের সহযোগী ব্যাংক বা রিজার্ভ ব্যাংকের অনুমোদিত যে ন্যাশনালাইজড ব্যাংক আছে, আরও প্রাইভেট ব্যাংক আছে। যদিও মোদী সরকার আসার পর থেকে ভারতের যে মৌলিক ক্যারেক্টার, যে সমাজতন্ত্র, সেই সমাজতন্ত্র কিন্তু ভুলণ্ঠিত হচ্ছে। সমাজতন্ত্র আপনাদের জানতে হবে যে সরকারের ক্যারেক্টার কি কি। একটা হচ্ছে, দেখুন, সরকারের ক্যারেক্টার হচ্ছে তিন রকম। উৎপাদনের ওপর ভিত্তি করে সরকারের ক্যারেক্টার নির্ণয় হয়। যে ভারতবর্ষে উৎপাদন কিভাবে হবে আর তার ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, তার উপর নির্ভর করে সরকারের ক্যারেক্টার হয়। তাহলে আজকে দেখুন ভারতবর্ষে কি হয়? উৎপাদন কারা করে? না, ভারতবর্ষের উৎপাদন যেমন পাবলিকরা করে, মানে প্রাইভেট লোকেরা করে, আদানি, আম্বানি, টাটা, তারা কলকারখানা করছে। আর ফের সরকারেরও কলকারখানা আছে। তাহলে উৎপাদন এখানে কারা করছে? ভারতবর্ষে প্রাইভেট প্লেয়ার করছে এবং সরকারও করছে। তাহলে আমাদেরকে বলা হবে মিশ্র অর্থনীতি। ভারতবর্ষের মিশ্র অর্থনীতি মানে কি? এই সরকারও করবে, সরকারের পাশাপাশি প্রাইভেট প্লেয়ার যারা আদানি, আম্বানি, এরাও উৎপাদন করছে। আমেরিকাতে যান, আমেরিকাতে কি হয়? আমেরিকাতে সরকার উৎপাদন করে না, ওদের বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা উৎপাদন করে। তাহলে উৎপাদনের ভিত্তিতে সরকারের ক্যারেক্টার নির্ণয় হয়, কোন দেশে কি ধরনের সরকার। ভারতবর্ষ ছিল মিশ্র অর্থনীতির সরকার, অর্থাৎ যেখানে জনগণের উৎপাদন প্রয়োজন, জনগণ তার ইনকাম নাই সরাসরি মার্কেট থেকে গ্রহণ করার, খাদ্য, বস্ত্র, বাসস্থান। সেই জন্য আমাদের ভারতবর্ষে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে, এই গরিব মানুষদের উৎপাদন করে তাদেরকে ডিস্ট্রিবিউশন করে। যেমন পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, রেশন ব্যবস্থা। এই রেশন ব্যবস্থা কেন চালু হয়েছে? না, আমাদের দেশে এখনও প্রায় 50% মানুষ তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান জোগাড় করতে পারে না। সেই জন্য সরকারের তরফ থেকে তাদের পাবলিক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে তাদের রেশন, চাল, ডাল কম দামে বা ফ্রিতে কারো দেওয়া হয়। এটা হচ্ছে সরকারের উৎপাদন বা সরকারের ডিস্ট্রিবিউশন। এবং পাশাপাশি দেখবেন আবার খোলা মার্কেটে চালও বিক্রি হয়। ভারতবর্ষ হচ্ছে মিশ্র অর্থনীতির দেশ। এইবার এই মোদী সরকার আসার পর থেকে এই যে জনসাধারণের জন্য যে সব
যে সমস্ত সংস্থা ভারতের উৎপাদন করত, সেই সংস্থাগুলো আস্তে আস্তে কমিয়ে দিয়েছে। যেমন রেল সরকারি সংস্থা ছিল, আজকে রেল আদানি আম্বানিদের হাতে তুলে দিচ্ছে। আজকের এনটিপিসি সরকারের হয়ে মানে অর্থাৎ জনগণের হয়ে উৎপাদন করতো, সেইগুলো মোদী সরকার বেচে দিচ্ছে। আজকের এয়ারলাইন্স এখানে সরকারের ছিল, সেগুলো মোদী সরকার আস্তে আস্তে প্রাইভেট প্লেয়ারদের হাতে বেচে দিচ্ছে। অর্থাৎ যে ভারতের মূলগত যে ক্যারেক্টার, দেশের মানুষের যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের স্বার্থে যে উৎপাদন করত, সেই উৎপাদনের জায়গাগুলো মোদী সরকার আসার পর থেকে সেগুলো আস্তে আস্তে জলের দরে বেচে দিয়েছে। অর্থাৎ ভারতবর্ষে আস্তে আস্তে ক্যাপিটালিজমের দিকে চলে যাচ্ছে, আর বাকি যে মানুষগুলো দরিদ্র, তারা দাসে পরিণত হয়ে গেছে। আজকে দেখুন ডায়মন্ড হারবারের মানুষ তারা ভোট দিতে পারেনি, কারণ রাতের বেলা ডায়মন্ড হারবার থানার পুলিশ, ফলতা থানার পুলিশ, তারা অভিষেক সন্ত্রাসবাদী, তার ড্রেস পরে ওই সন্ত্রাস বাহিনীদের পিছনে পিছনে এসছে। অভিষেকের যে সন্ত্রাস বাহিনী মা বোনদের উপর ছেড়ে দিয়েছে রাত্রে, আর তার পিছনে পিছনে পুলিশ এসছে। যদি এই সন্ত্রাস বাহিনীকে প্রতিরোধ করে গ্রামবাসীরা, তাহলে সঙ্গে সঙ্গে পুলিশ এসে ওই গ্রামবাসীদেরকে অ্যারেস্ট করবে। এই জন্য এই প্রতিটি সন্ত্রাস বাহিনীর পিছনে রাত্রে বাসুলডাঙ্গা বলুন, আপনার ফলতা বলুন, যে সমস্ত পুরো 7টা বিধানসভায় রাত্রে সন্ত্রাস বাহিনী এসছে, প্রতিটা বাড়িতে ঘর বাড়ি ভেঙে দিয়েছে, আর তার পিছনে ছিল ওই থানার পুলিশের একটা অংশের ফোর্স। সব পুলিশ নয়, একটা অংশের ফোর্স ছিল। যদি গ্রামবাসীরা প্রতিরোধ করে, সঙ্গে সঙ্গে ওই থানার পুলিশের কাজ হবে, ওই অফিসারের কাজ হবে তাদেরকে মিথ্যা ফলস কেস দিয়ে থানাতে তুলে আনা। অর্থাৎ রাত্রে যে অভিযান চালিয়েছে ডায়মন্ড হারবার থানাতে, ডায়মন্ড হারবার থানা বলুন, আপনার ওই ফলতা থানা বলুন, সাতগাছিয়া বলুন, মেটেপুরুজের এক অংশে বলুন, আপনার ওই সমস্ত থানাতে রাত্রে কন্টিনিউ, বিশেষ করে যেখানে গরিব মানুষ বসবাস করে, তাদের রাজনৈতিক অধিকার বা তাদের ভোট দেওয়ার যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার থেকে কিন্তু মমতা ব্যানার্জি একজন সন্ত্রাসবাদী পুলিশ মন্ত্রী, আর সন্ত্রাসবাদী অভিষেক ব্যানার্জি অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশের যোগীকে হার মানিয়ে দিয়েছে বাংলার যোগী অভিষেক ব্যানার্জি। সন্ত্রাস এমন সৃষ্টি করেছে। আজকে দেখা যাক ডায়মন্ড হারবার কেন্দ্রে, ডায়মন্ড হারবার অবজারভার তার কাছে যাচ্ছি, যাওয়ার ফলে দেখা যাক কি হয়। কমপ্লেনগুলো কালকে সারাদিন করেছি, সেই কমপ্লেনগুলোর কি হিয়ারিং হয়। আমি তো চেয়েছি বেশ কিছু থানাতে বা বেশ কিছু বিধানসভাতে রিপোলিং করার, দেখা যাক কি হয়, কারণ হিয়ারিং কি হয়। ভালো থাকবেন, ধন্যবাদ। সবার জনস্বার্থে এই ভিডিওটি শেয়ার করুন। আইএসএফ আসছে, আগামী দিনে আসছে, এবং বাংলার ক্ষমতা আইএসএফের হাতে আসবে, আর আইএসএফ সাধারণ মানুষের হাতে সেই ক্ষমতা, সামাজিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা ও আপনার আর্থিক ক্ষমতা প্রতিটি মানুষের হাতে তুলে দেবে, যেটা ভারতের সংবিধানের প্রিয়াম্বেলে লেখা আছে। ভারতের প্রিয়াম্বেলে কি বলা আছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into sovereign, socialist, secular, democratic republic and ensure its all citizen social, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল। অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রিয়াম্বেলে অর্থাৎ প্রস্তাবনায় বলা হচ্ছে যে ভারতের প্রতিটি মানুষকে সামাজিক মর্যাদা, রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক ক্ষমতা সুনিশ্চিত করতে হবে। তাহলে সামাজিক ক্ষমতা সুনিশ্চিত করার জন্য কি আছে? আমাদের বিভিন্ন ধরনের সভা সমিতি, বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ, গির্জা, এ ধরনের বিভিন্ন ধরনের কমিটি রয়েছে, এবং বিভিন্ন ধরনের এনজিও সভা সমিতি রয়েছে। আর রাজনৈতিক ক্ষমতা দেওয়ার জন্য কোন কোন প্রতিষ্ঠান আছে না, লোকাল স্তরে যদি দেখা যায় ত্রিস্তরীয় পঞ্চায়েত, আপনার গ্রাম সভা সমিতি, জেলা পরিষদ। রাজ্যের ক্ষেত্রে কি আছে? রাজ্যের বিধানসভা বা আইনসভা, কেন্দ্রের আইনসভা বা পার্লামেন্ট। তাহলে এটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এইগুলো প্রতিটা মানুষ যাতে ঢুকতে পারে এই প্রতিষ্ঠানগুলিতে, ধর্ম বর্ণ নির্বিশেষে। আর এই মানুষের হাতে অর্থ তুলে দেওয়ার জন্য, জনসাধারণের হাতে অর্থ তুলে দেওয়ার জন্য কি আছে না, রিজার্ভ ব্যাংক। আজকে রিজার্ভ ব্যাংকে কারা তালাচাবি মেরে রেখেছে? রিজার্ভ ব্যাংকের তালাচাবি মেরে রেখেছে আরএসএসরা। অর্থাৎ রিজার্ভ ব্যাংকের মূল লক্ষ্য কী ছিল? যে প্রতিটি ভারতীয় নাগরিকের হাতে অর্থ তুলে দেওয়া, যাতে তাদের দারিদ্রতা ঘোচাতে পারে। আজকে দেখুন এই রিজার্ভ ব্যাংকের তালাচাবি মেরে রেখেছে। আজকের বলুন যারা এই যে লাস্ট মোদী সরকার আসার পর লাস্ট 11 বছরে, লাস্ট 10 বছরে প্রায় 35 জন শিল্পপতি 12 লক্ষ কোটি টাকা লোন নিয়েছে। তার মধ্যে দেখবেন একটাও মুসলিম নেই, কোনো একটা আদিবাসী নেই,
কোনো একটা শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ নেই, কোনো শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষ নেই। তাহলে কারা এই ব্যাংক লুট করলো? এই 35 জন শিল্পপতি রাতারাত্রি তারা শিল্পপতি হয়ে গেল, আর 35 লক্ষ কোটি টাকা তারা ভারতের টাকা নিয়ে বিদেশে চলে গেল, শিল্পপতিরা মেরে চলে গেল। তাদের কাউকে কি ফেরাতে পেরেছে মোদিজি? আজকের বলুন, এই 35 জন শিল্পপতি 12 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে গেছে, ঋণ খেলাপি হয়ে গেছে, অর্থাৎ তারা টাকা মেরে চলে গেছে রাতারাত্রি ভুয়ো শিল্পপতি। তাদের মধ্যে বেশিরভাগই ছিল গুজরাটের লোক। আজকের গুজরাট কি করছে? সমস্ত দেশের অর্থ তারা শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছে এই মোদি আর অমিত শাহ। এই 35 জন শিল্পপতির মধ্যে 32 জন হচ্ছে গুজরাটের স্থায়ী বাসিন্দা। তাহলে তারা গুজরাটিদের কি সাহায্য করছে? ব্যাংক লুট করতে সাহায্য করছে মোদি। তাদের এই যে 35 জন শিল্পপতি, এদের মধ্যে একজন মুসলিম পাবেন না, একজন শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ পাবেন না, একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ পাবেন না, একজন শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষ পাবেন না। আজকের ব্যাংক লুট করে দিয়েছে মোদি আর অমিত শাহ। আর এই মোদি আর অমিত শাহকে তার লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করছে বাংলার কি মক্খি রানী সন্ত্রাসবাদী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আর তার ভাইপো এজেন্ট হচ্ছে সন্ত্রাসবাদী উত্তরপ্রদেশের যোগীকে হার মানিয়ে দিয়েছে এই অভিষেক ব্যানার্জি। ডায়মন্ড হারবার কেন্দ্র শুধু নয়, বিভিন্ন জায়গায় এমন সন্ত্রাস চালিয়েছে। উত্তরপ্রদেশের যোগী আপনার যোগী লজ্জা পাবে, এই অভিষেক ব্যানার্জির সন্ত্রাস এমন ভাবে তৈরি করেছিল অভিষেক ব্যানার্জির সন্ত্রাস। সেই জন্য আমরা অভিষেক ব্যানার্জিকে বলি যে উত্তরপ্রদেশের যোগীকেও হার মানাবে আমাদের বাংলার যোগী। আপনারা ভালো থাকবেন, শেয়ার করবেন।